হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ডাব্লিউডাব্লিউই এর অন্যতম সেরা একজন সুপারস্টার র্যান্ডি অর্টন সম্পর্কে জানবো। এবং এই ভিডিওতে আমরা তার রেসলিং ক্যারিয়ারের একটা সামারি দেওয়ার চেষ্টা করব, তার রেসলিং ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে তার একটি পার্সোনাল লাইফ সম্পর্কে বলতে চাই। তিনি 1980 সালে জন্মগ্রহণ করেন আমেরিকার কিংস্টন ভ্যালিতে। তো সেখানে তিনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, সেই ফ্যামিলি আগে থেকে রেসলিংয়ের সাথে যুক্ত ছিল। স্পেশালি তার বাবা বব অর্টন, যিনি ডাব্লিউডাব্লিউইতে কাউবয় নামে পরিচিত ছিল। তার দাদাও ব্যারি অর্টন, তিনিও রেসলার হিসেবে ডাব্লিউডাব্লিউইতে কাজ করেছেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তো প্রাথমিক বয়সে তিনি ডাব্লিউডাব্লিউইর প্রতি একটা ঝোঁক থাকলেও, আগ্রহ থাকলেও পরিবার তাকে প্রথম দিকে সাপোর্ট দেয়নি, তাকে নিরুৎসাহিত করেছে রেসলিংয়ের মধ্যে যাইতে। তো হাই স্কুলে পড়াশোনা শেষ করে তিনি আমেরিকান মেরিনে যোগদান করেন, যদিও তিনি সেখানে বেশি দিন থাকতে পারেন নাই। কারণ মেরিন থাকাকালীন সময় তিনি একটা নিয়ম ভঙ্গ করেন, যার ফলে তার এখানকার জব বা এখানকার ক্যারিয়ার ওখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে তিনি রেসলিংয়ের দিকে ফোকাস করেন, প্রো রেসলিংয়ের দিকে। এবং তিনি 2000 সালে ডাব্লিউডাব্লিউই এর একটা প্ল্যাটফর্ম ওহিও ভ্যালি রেসলিং, এখানে তিনি ডেবিউ করেন। তো ডেবিউ করার পরবর্তীতে তিনি একজন ইয়ং রেসলার হিসেবে অনেক ভালো করতে থাকেন, অনেক ভালো কিছু ফিউড উপহার দেন ইউনিভার্সকে। এবং তিনি 2002 সালে সেখানকার যে ওহিও ভ্যালি রেসলিংয়ের হার্ডকোর চ্যাম্পিয়নশিপ আছে, এটা অর্জন করেন। এবং তৎকালীন সময়ে তিনি ভালো ভালো কিছু ফিউড উপহার দেন। স্পেশালি ওই সময়ে কিছু বড় রেসলারের সাথে ম্যাচ করার কারণে তার রেপুটেশন, তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। তো তিনি ডাব্লিউডাব্লিউতে জয়েন করেন, মেইন রোস্টারে আসেন 2002 সালে। তো আসার পরে প্রথম দিকে তাকে ডাব্লিউডাব্লিউই একজন ফেস রেসলার বা ভালো রেসলার হিসেবে তাকে জনসম্মুখে আনেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একজন ফেস রেসলারের চেয়ে তিনি একজন হিল রেসলার হিসেবে অনেক বেশি কাজে লাগেন। বিশেষ করে তার যে ভিলেনের ক্যারেক্টার আছে, এটা ততটা ভালো প্লে করতে পারেন কিনা, এইটার জন্য মূলত এটা করা হয়েছে। তো তাকে দ্য ইভলিউশনের সাথে যুক্ত করা হয়। আমরা জানি ইভলিউশনে কে কে ছিল, রিক ফ্লেয়ার ছিল, ট্রিপল এইচ ছিল, বাতিস্তা ছিল এবং র্যান্ডি অর্টন ছিল। তো ইভলিউশনের ব্যাপারটা ছিল কি, ওইখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটা জিনিস উল্লেখ ছিল। পাস্ট বলতে ওইখানে রিক ফ্লেয়ার ছিল, প্রেজেন্ট বলতে ছিল ট্রিপল এইচ, এবং ফিউচার বলতে বাতিস্তা এবং র্যান্ডি অর্টন। তো সেখানে থাকাকালীন সময় র্যান্ডি অর্টনকে অনেক ভালো পুশ দেওয়া হয়। ওই সময় তাকে বলা হতো লিজেন্ড কিলার, কারণ তিনি তার সময়ের বড় বড় কিছু রেসলারদেরকে হারাতে পেরেছেন এবং খুব বাজেভাবে তাদেরকে হারিয়েছেন। তার মধ্যে অবশ্যই শন মাইকেলস, আন্ডারটেকার, ইভেন রিক ফ্লেয়ারও ছিল। তো ওই সময় তাকে ভালো পুশ দেওয়ার কারণে তিনি 2004 সালে ডাব্লিউডাব্লিউই যে চ্যাম্পিয়ন ছিল ক্রিস বিওনের, তাকে তিনি হারিয়ে ফেলেন এবং মাত্র 24 বছর বয়সে ডাব্লিউডাব্লিউইর প্রথম সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে তিনি রেকর্ড করেন। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই সময়টাতে তিনি অনেক ভালো করেন। স্পেশালি তৎকালীন সময়ে দ্য ইভলিউশনের সাথে ইভলিউশন তার সাথে বিট্রে করে, মানে তাকে দল থেকে বের করে দেয়। এবং পরবর্তীতে তিনি সোলো ক্যারিয়ার বা নিজের একা ক্যারিয়ারের উপর ফোকাস করেন, এবং এইটা ডাব্লিউডাব্লিউই অন্যতম ভালো একটা ডিসিশন ছিল। তো ওই সময় তিনি অনেক ভালো কিছু ম্যাচ উপহার দেন। স্পেশালি ইভলিউশনের সাথে তিনি একা অনেকগুলো ম্যাচ উপহার দিয়েছেন। এবং ওই সময়ে তিনি একটা গ্রুপ তৈরি করেন, যেটার নাম লেগেসি। তার সাথে ছিল কডি রোডস এবং আরেকটা রেসলার, সম্ভবত তার নাম টাইবেস, এরকম টাইপের একটা। তো কডি রোডস কিন্তু তার সাথে অনেক সময় কাজ করেছে। এই সময়ও তিনি ভালো ভালো কিছু ফিউড উপহার দেন। স্পেশালি জন সিনার সাথে তার একটা ফিউড ছিল, ওইটা 2000 সাল থেকে 2010 সালের মধ্যে ডাব্লিউডাব্লিউই ইতিহাসে অন্যতম সেরা একটা ফিউড। তবে তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত বা সেরা সময়কালটা 2010 সাল থেকে 2015 সাল। এই সময় তিনি দুইটা ক্যারেক্টার প্লে করছেন, একটা দ্য অ্যাপেক্স প্রেডেটর এবং আরেকটা দ্য ভাইপার। তো এই দুইটা ক্যারেক্টার তিনি অনেক ভালো করে নিজের মধ্যে আনতে পেরেছিলেন। স্পেশালি এই ক্যারেক্টারগুলো ছিল অ্যান্টি হিরো। তিনি খুবই শান্ত প্রকৃতির, কিন্তু যে কোনো সময় তিনি যে কাউকে অ্যাটাক করে ফেলেন, যে কারোর সাথে বিট্রে করতে পারেন। তার যে মুভ ফেমাস আর কেও তিনি যে কাউকে তিনি দিয়ে ফেলতে পারেন। তো এইভাবে তিনি অনেক ভালো কিছু করতে থাকেন এবং বারবার তিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ অর্জন করতে থাকেন। এবং 2011 সালে ক্রিশ্চানের সাথে তার একটা ম্যাচ ছিল, ওইটা ছিল 2011 সালের অন্যতম সেরা বা বেস্ট একটা ম্যাচ। তবে পরবর্তী সময়ে আমরা দেখি যে
2010 সাল থেকে 2018 এই সালটার মধ্যে তিনি হচ্ছে দ্য অথরিটির সাথে যোগদান করেন। তিনি প্রথম দিকে দ্য অথরিটির ফেস ছিলেন বা একজন প্রধান রেসলার ছিলেন, যাকে ফোকাস করে হচ্ছে অথরিটি গঠন করা হয়েছিল। তো ওই সময় তিনি মানি ইন দ্য ব্যাংক জিতেছিলেন এবং মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে তিনি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি যে একজন হিল রেসলার হিসেবে কতটা যৌক্তিক, কতটা যোগ্য, এই জিনিসটা তিনি প্রমাণ করতে পেরেছেন ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের কাছে। স্পেশাল ওই সময়টা আমার এখনও মনে পড়ে, তিনি যখন এন্টার করতেন চ্যাম্পিয়নশিপ টাইটেলটা নিয়ে, তো তৎকালীন সময় তিনি এমনভাবে এন্টার করতেন যে তার এন্টার করতেই কয়েক মিনিট সময় চলে যেত। ইভেন আমরা যারা রেসলিং দেখতাম টিভিতে, আমাদের ধৈর্যের বাঁধই ভেঙে যেত। তো পরবর্তীতে অথরিটি হচ্ছে সেথ রলিন্সকে তাদের মধ্যে আনে এবং তাকে হচ্ছে র্যান্ডি অর্টন বেশি প্রায়োরিটি দেয়। তো র্যান্ডি অর্টন এটা নিয়েও ফিউড চলছিল, তিনি অথরিটি থেকে বের হয়ে আসেন। পরবর্তীতে তিনি পার্সোনালি কিছু ম্যাচ খেলেন একা এবং তিনি দ্য হোয়াইট ফ্যামিলির সাথে হচ্ছে যোগদান করে। তো এইটা অনেকটা আনএক্সপেক্টেড ছিল। আমরা আগে থেকে বুঝতে পারছিলাম যে হোয়াইট ফ্যামিলির সাথে যোগদান করলেও এটা হয়তো বেশি দিন থাকবে না, এবং এইটাই হয় তিনি ব্রে হোয়াইটের সাথে হচ্ছে বিট্রে করেন এবং পরবর্তীতে ব্রে হোয়াইটকে হারিয়ে তিনি আবার চ্যাম্পিয়ন অর্জন করেন। তো এখন বর্তমানে 2020 সাল থেকে 2024 সালের সময়টাতে তিনি একজন অনেক বড় একজন সিনিয়র একজন রেসলার। তার যে সম্মান এবং তার যে স্কিল, এগুলো তিনি এখনও ধরে রাখতে পেরেছেন এবং বর্তমানে তিনি বেশি ফোকাস করতেছেন হচ্ছে ইয়ং রেসলারদের প্রতি, যাদেরকে তিনি প্রমোট করতেছেন বা তাদেরকে তিনি একজন সুপারস্টার হিসেবে গড়ে তুলতেছেন। তো এটা একদিক দিয়ে ভালো এবং আরেক দিক দিয়ে আমার কাছে একটু আপত্তি আছে, কারণ এই বয়সে এসে তাকে বারবার ম্যাচ হারানো হচ্ছে, টাইটেল শটেও হারানো হচ্ছে। হারানো ঠিক আছে, কিন্তু শেষ বয়সে এসে যদি তাকে এভাবে হারিয়ে একটা লজ্জার রেকর্ড দেওয়া হয় তাহলে ব্যাপারটা অবশ্যই ভালো দেখায় না। কারণ তিনি 14 বারের চ্যাম্পিয়ন, তার অবশ্যই নিজের একটা লেগাসি আছে। আমরা যদি তার পার্সোনাল লাইফ সম্পর্কে বলতে চাই তাহলে তার 2বার বিয়ে হয়েছে, মানে তার 2টা ওয়াইফ আছে, সেখানে তার চিলড্রেনও আছে। তার লাইফে অনেক স্ট্রাগল রয়েছে, স্পেশালি তার হচ্ছে অ্যাঙ্গার ইস্যু আছে, মানে রাগের একটা ব্যাপার আছে, এটা তিনি মাঝে মাঝে কন্ট্রোল করতে পারেন না। এছাড়াও কিছু নেশাদ্রব্য যেটা তিনি গ্রহণ করতেন, এটা থেকে বের হয়ে আসতেও তার অনেক সময় লেগেছে আর কি। তো এই সকল ব্যাপার স্যাপার নিয়ে তিনি পার্সোনালি স্ট্রাগল করেছেন এবং রেসলিং ক্যারিয়ার তিনি একটা লিজেন্ডারি রেসলিং ক্যারিয়ার তিনি উপহার দিয়েছেন এবং আশা করি আমরা ডাব্লিউডাব্লিউর সাথে তিনি আরও অনেক বছর থাকবেন, কারণ তিনি আমার একজন রেসলার যাকে ডাব্লিউডাব্লিউ সব কিছু দিয়েছে এবং এই জন্য তিনি বলেছিলেন যে তিনি কখনোই ডাব্লিউডাব্লিউ ছেড়ে যাবেন না। তো এখন সময় হচ্ছে দেখার যে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে কীভাবে লিভ নেন, ডাব্লিউডাব্লিউ থেকে কীভাবে বিদায় দেয়, এবং তার জন্য অবশ্যই আমাদের সবসময় শুভকামনা থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।